আজকে আমরা ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব ১৮৫৭র মহাবিদ্রোহ। এমন একটা ঘটনা যা ভারতে ব্রিটিশ শাসনের ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিল। তোমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই অধ্যায়টা কিন্তু খুব খুব জরুরি। তাই চলো একদম মন দিয়ে প্রত্যেকটা জিনিস আমরা বুঝে নিই। দেখো, এত বড় একটা ঘটনাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব এই বিদ্রোহটা আখির কেন হলো, এর পেছনের কারণগুলো কি ছিল। তারপর আমরা দেখব এই বিদ্রোহের আগুনটা কিভাবে শুরু হলো আর সারা দেশে ছড়িয়ে পড়ল। আমরা জানব সেই সময়ের মহান নেতাদের কথা, যারা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আর সবশেষে আমরা দেখব কেন এই বিদ্রোহ ব্যর্থ হলো, কিন্তু তারপরও এর গুরুত্ব কতটা ছিল। তাহলে চলো শুরু করা যাক। যে কোনো বড় ঘটনার পেছনেই কিন্তু একদিনের কারণ থাকে না বাচ্চারা। তার পেছনে অনেক দিন ধরে জমে থাকা অনেক ক্ষোভ, অনেক বঞ্চনার ইতিহাস থাকে। ১৮৫৭র মহাবিদ্রোহ ঠিক সেরকমই। চলো আমরা প্রথমে সেই কারণগুলোকেই ভালো করে খুঁজে দেখি। তোমাদের কি মনে হয়, শুধু একটা বন্দুকের টুটার জন্য এত বড় একটা বিদ্রোহ হতে পারে? একদমই না। আসলে ওটা তো ছিল শুধু একটা স্ফুলিঙ্গ। আসল বারুদটা তো প্রায় ১০০ বছর ধরে ব্রিটিশদের অত্যাচারে জমেই ছিল। চলো আমরা সেই কারণগুলোকে এক এক করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, বোঝার সুবিধার জন্য আমরা কারণগুলোকে মোট ৪টে প্রধান ভাগে ভাগ করে নেব। কি কি? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয়, আর সবশেষে সামরিক কারণ। চলো প্রত্যেকটা ভাগকে এবার একটু বিস্তারিতভাবে বুঝি। প্রথমে আসি রাজনৈতিক কারণে। ব্রিটিশরা তখন একের পর এক ভারতীয় রাজ্য দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল। যেমন ধরো, নানা সাহেবের পেনশন বন্ধ করে দিল। আবার লর্ড ডালহৌসি একটা ভয়ঙ্কর আইন আনলেন, যার নাম সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। মানেটা কি জানো? খুব সোজা। যদি কোনো রাজার নিজের ছেলে না থাকতো, তাহলেই ব্রিটিশরা এসে বলতো, ব্যাস এই রাজ্য এখন থেকে আমাদের। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? এই নিয়ম দেখিয়েই তারা ঝাঁসি, নাগপুর, সম্বলপুরের মতো রাজ্য কেড়ে নিল। এমনকি অযোধ্যার মতো একটা ভালো রাজ্যকেও ঠিকমতো শাসন হচ্ছে না এই মিথ্যে অভিযোগ দিয়ে দখল নিয়ে নিল। ফলে রাজাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এবার আসি অর্থনৈতিক শোষণে। শুধু রাজারা নয়, সাধারণ মানুষের অবস্থাও ছিল শোচনীয়। কৃষকদের ওপর চাপানো হয়েছিল অমছম ভারী করের বোঝা। যারা কর দিতে পারত না, তাদের জমি থেকে বের করে দেওয়া হতো। অন্যদিকে ইংল্যান্ড থেকে সস্তা কাপড় এনে ভারতের বাজার ভরিয়ে দিল, যার ফলে আমাদের দেশের তাঁতশিল্প, হস্তশিল্প সব ধ্বংস হয়ে গেল। ভাবো, যে দেশের মসলিন সারা বিশ্বে বিখ্যাত ছিল, সেই দেশের তাঁতিরা না খেতে পেয়ে মারা যাচ্ছিল। কৃষক, কারিগর সবাই একেবারে পথে বসে গিয়েছিল। ব্রিটিশরা কিছু ভালো কাজও করেছিল, যেমন সতীদাহ প্রথা বন্ধ করা বা বিধবা বিবাহ চালু করা। কিন্তু তখনকার দিনের গোঁড়া বা রক্ষণশীল মানুষরা ভাবল, এরা তো আমাদের ধর্ম আর রীতিনীতিতে নাক গলাচ্ছে। তাদের মনে হল ইংরেজরা আমাদের ধর্মটাকেই নষ্ট করে দিতে চাইছে। ফলে ভালো উদ্যোগগুলো মানুষের মনে ক্ষোভের কারণ হয়ে দাঁড়াল। আর একটা খুব বড় কারণ ছিল সেনাবাহিনীতে। ব্রিটিশদের সেনাবাহিনীতে বেশিরভাগ সৈন্যই ছিল ভারতীয়, বুঝলে? কিন্তু তাদের কোনো সম্মান ছিল না। একই কাজ করেও একজন ইংরেজ সৈন্য যা মাইনে পেত, তার সিকি ভাগও একজন ভারতীয় সিপাহী পেত না। কোনোদিন বড় পদে যাওয়ার সুযোগও ছিল না। আর তার ওপর ছিল ব্রিটিশ অফিসারদের দুর্ব্যবহার আর অপমান। এই বঞ্চনাটাই সিপাহীদের মনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে রেখেছিল। এই সব জমে থাকা বারুদের স্তূপে আগুনটা লাগালো কে জানো? ওই এনফিল্ড রাইফেল। তখন সেনাবাহিনীতে এই নতুন বন্দুকটা আনা হয়, আর এর যে টোটা বা কার্তুজ ছিল, সেটাকে দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। হঠাৎ করে একটা গুজব ছড়িয়ে পড়ল যে এই টোটার ওপর নাকি গরু আর শুয়োরের চর্বি লাগানো আছে। এবার ভাবো, গরু হিন্দুদের কাছে পবিত্র আর শুয়োর মুসলিমদের কাছে অপবিত্র। ফলে হিন্দু মুসলিম দুই ধর্মের সিপাহীরাই ভাবল যে ব্রিটিশরা ইচ্ছে করে তাদের ধর্ম নষ্ট করতে চাইছে, আর এটাই হয়ে উঠল বিদ্রোহের তাৎক্ষণিক কারণ। তাহলে কারণগুলো তো আমরা পরিষ্কারভাবে বুঝলাম। এবার চলো দেখি ব্যারাকপুরের সেই ছোট্ট স্ফুলিঙ্গটা কিভাবে গোটা উত্তর ভারত জুড়ে একটা বিশাল দাবানলে পরিণত হলো। এই ৩টে তারিখ খাতায় এক্ষুনি স্টার দিয়ে লিখে রাখো, খুব খুব ইম্পর্টেন্ট। প্রথম ঘটনাটা ঘটল ১৮৫৭ সালের ২৯শে মার্চ। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী প্রথম একা বিদ্রোহ করেন, যদিও তাকে পরে ফাঁসি দিয়ে দেওয়া হয়।
কিন্তু আসল বিদ্রোহটা শুরু হলো মিরাটে 10 মে। সেখানে সিপাহীরা একসাথে বিদ্রোহ করে জেল ভেঙে তাদের বন্ধুদের ছাড়িয়ে নেয় আর দিল্লির দিকে রওনা দেয়। আর ঠিক তার পরের দিন অর্থাৎ 11ই মে তারা দিল্লি পৌঁছে শহরটা দখল করে নেয়। ভাবো, মাত্র একদিনের মধ্যে দেশের রাজধানী বিদ্রোহীদের হাতে। দিল্লিতে পৌঁছে সিপাহীরা একটা খুব বুদ্ধিমানের কাজ করেছিল। তারা বৃদ্ধ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে শাহেনশাহ এ হিন্দুস্তান বা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে। এটা কিন্তু শুধু একজন বুড়ো রাজাকে সম্মান দেওয়া ছিল না, এর মাধ্যমে বিদ্রোহীরা বোঝাতে চেয়েছিল যে তারা ব্রিটিশ শাসনকে আর মানে না, তাদের নিজেদের সম্রাট আছে। আর এর ফলে সারা দেশের বিদ্রোহীরা একজোট হবার জন্য একটা মুখ খুঁজে পেল। বিদ্রোহ তো দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এবার আমরা দেখব কোন কোন জায়গায় এই বিদ্রোহের আগুন সবচেয়ে বেশি জ্বলেছিল আর সেখানে কারা নেতৃত্ব দিয়েছিলেন। পরীক্ষার জন্য এই অংশটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ম্যাচ দ্য ফলোয়িং বা জোর মেলানো প্রশ্নের জন্য, তাই খুব মন দিয়ে দেখবে। এই টেবিলটা খুব ভালো করে লক্ষ্য করো, এখান থেকে সরাসরি প্রশ্ন আসে। দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন সম্রাট বাহাদুর শাহ জাফর, আর তার সেনাপতি ছিলেন বখত খান। সেখানে বিদ্রোহ দমন করেন জন নিকলসন। কানপুরে ছিলেন নানা সাহেব আর তার সেনাপতি তাঁতিয়া টোপি, সেখানে দমন করেন কলিন ক্যাম্বেল। লখনৌতে নেতৃত্ব দেন বেগম হজরত মহল। ঝাঁসি মানেই তো আমরা জানি বীরঙ্গনা রানী লক্ষ্মীবাই। এলাহাবাদে ছিলেন লিয়াকত আলী, আর বিহারের জগদীশপুরে প্রায় ৮০ বছর বয়সেও তরোয়াল হাতে তুলে নিয়েছিলেন বীর কুনওয়ার সিং। এই টেবিলটা তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই খাতায় নোট করে নাও। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা তো আলাদা করে বলতেই হয়। তার বীরত্ব দেখে যে ব্রিটিশ সেনাপতি তার বিরুদ্ধে লড়ছিলেন, সেই স্যার হিউ রোজ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন যে বিদ্রোহীদের মধ্যে ইনিই ছিলেন শ্রেষ্ঠ এবং সবচেয়ে সাহসী নেতা। ভাবো একবার, কি পরিমাণ বীরত্ব দেখালে শত্রুও প্রশংসা করতে বাধ্য হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি, মনে রাখবে। যদি এই আলোচনাগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন খুব সহজেই। সবার আগে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে আমাদের টিমের অংশ হয়ে যান। তো ব্যাস এটুকুই, চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। এত বীরত্ব, এত লড়াই, তারপরেও বিদ্রোহটা কিন্তু শেষ পর্যন্ত সফল হল না। মনে প্রশ্ন আসতেই পারে, কেন? চলো এবার আমরা সেই উত্তরগুলোই খুঁজব আর জানব যে ব্যর্থ হয়েও এই বিদ্রোহ কেন এত গুরুত্বপূর্ণ। ব্যর্থতার পিছনে বেশ কয়েকটা কারণ ছিল। সবচেয়ে বড় কারণ ছিল ভারতীয়দের মধ্যে ঐক্যের অভাব। সব রাজা, সব মানুষ এই বিদ্রোহে যোগ দেয়নি, এটা ছিল সবচেয়ে দুঃখের বিষয়। আমাদেরই কিছু বড় রাজা, যেমন গোয়ালিয়রের সিন্ধিয়া বা হায়দ্রাবাদের নিজাম, তারা ব্রিটিশদের সাহায্য করেছিল। দ্বিতীয়ত, বিদ্রোহীদের মধ্যে কোনো সঠিক পরিকল্পনা বা কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। সবাই নিজের নিজের মতো করে লড়ছিল। আর তৃতীয়ত, ব্রিটিশদের কাছে ছিল উন্নত বন্দুক, টেলিগ্রাফ, রেল যোগাযোগ, যা বিদ্রোহীদের কাছে ছিল না। বিদ্রোহটা ব্যর্থ হলেও এর তাৎপর্য ছিল বিশাল, আর এর সবচেয়ে সুন্দর আর গুরুত্বপূর্ণ দিক ছিল হিন্দু মুসলিম ঐক্য। বাহাদুর শাহ জাফর ছিলেন মুসলিম, কিন্তু হিন্দু সিপাহীরা তাকেই নেতা মেনেছিল। নানা সাহেব ছিলেন হিন্দু, কিন্তু তাঁর ডান হাত ছিলেন আজিমুল্লাহ খানের মতো মুসলিম নেতারা। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু দেশ সবার এক, এই ভাবনাটাই ছিল এই বিদ্রোহের সবচেয়ে বড় শক্তি। চলো এবার আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন জানব যে ঐতিহাসিকরা এই বিদ্রোহকে কি চোখে দেখেন আর এর ফলে ভারতের ইতিহাসে কি কি বড় পরিবর্তন এলো। দেখো বাচ্চারা, এই বিদ্রোহটা ঠিক কি ছিল তা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে দুটো দল আছে। এক দল, যেমন স্যার সৈয়দ আহমেদ খান বা রমেশচন্দ্র মজুমদার, তারা বলেন এটা ছিল শুধুমাত্র একটা সিপাহী বিদ্রোহ, কারণ এটা নাকি শুধু সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর আরেকটা দল, যেমন কার্ল মার্কস বা ভি.ডি. সাভারকর, তারা বলেন যে না, এটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, কারণ এটা ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে ভারতের সাধারণ মানুষের প্রথম সম্মিলিত লড়াই। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কোন ঐতিহাসিক কি বলেছেন, তাই এই নামগুলো কিন্তু ভুললে চলবে না। এই বিদ্রোহের পর ব্রিটিশরা বুঝল যে ভারতে শাসন করতে হলে কিছু নিয়ম বদলাতে হবে। সবচেয়ে বড় যে পরিবর্তনটা হলো সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান। ভারতের শাসনভার সরাসরি ইংল্যান্ডের মহারানীর হাতে চলে গেল। ভারতে ভারত সচিব বলে একটা নতুন পদ তৈরি হলো, আর গভর্নর জেনারেলের নতুন নাম হলো ভাইসরয়। সত্যবিলোপ নীতির মতো খারাপ আইনগুলো তুলে নেওয়া হলো।
কিন্তু এর একটা খুব খারাপ ফলাফলও ছিল। বিদ্রোহের সময়কার হিন্দু মুসলিম ঐক্যতা দেখে ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল, আর তখন থেকেই তারা একটা খুব নোংরা খেলা শুরু করল, ভাগ করো আর শাসন করো, যার ফল কিন্তু আমাদের দেশ আজও ভোগ করছে। চলো, ক্লাস শেষ করার আগে পরীক্ষার জন্য যে পয়েন্টগুলো একদম না জানলেই নয় সেগুলো একবার চট করে ঝালিয়ে নিই। এটা তোমাদের কুইক রিভিশন হয়ে যাবে। এই বিদ্রোহ নিয়ে লেখা কয়েকটা বিখ্যাত বই আর তাদের লেখকের নাম থেকে কিন্তু এমসিকিউ আসেই আসে, একদম মুখস্থ করে ফেলবে। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স লিখেছেন কার্ল মার্কস। দ্য সেপয় মিউটিনি অ্যান্ড দ্য রেবেলিয়ন অফ 1857-এর লেখক হলেন আর.সি. মজুমদার। আর কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট লিখেছেন স্যার সৈয়দ আহমদ খান। এই তিনটে নাম অবশ্যই মনে রাখবে। শেষ করার আগে একটা কথা মনে রাখবে, এই বিদ্রোহের শুরুটা যেমনই হোক না কেন, এটা খুব তাড়াতাড়ি শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে একটা বিরাট চ্যালেঞ্জের প্রতীকে পরিণত হয়েছিল। 1857 বিদ্রোহ হয়তো সেদিন জিততে পারেনি, কিন্তু আমাদের মনে জেতার স্বপ্নটা বুনে দিয়ে গিয়েছিল। আর সেই স্বপ্নকে সত্যি করার জন্যই কিন্তু আগামী দিনের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে। তোমরাও মন দিয়ে পড়তে থাকো, তোমাদের লড়াইটাও একদিন সফল হবেই।